যখন দেশে ভোট হওয়া কনফার্ম হলো, তখন তারিক জিয়া আসলেন। তার আশায় হয়তোবা আমার মনে হয় ভারত আমেরিকার কোন একটা ভূমিকা থাকাটা খুবই স্বাভাবিক, কারণ ইলেকশন চাচ্ছিল তারা। আবার সেই ইলেকশনকে কেন্দ্র করেই তারেক জিয়া আসলেন। এবং তারেক জিয়া তার আগে কিছুদিন বললেন, আমার দেশে ফেরাটা সম্পূর্ণ আমার একক ইচ্ছাধীন না। এখানে একটা কম্পারিজন আসে। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় আহ 16 বছর এক্সাইলে ছিলেন, 16 বছর বা 15 বছর। হুম। এবং ফিরে আসার 7 দিন আগেও বলেছেন যে আমার আশাটা আমার হাতে না। এই 16 বছরের মধ্যে একদিনও ফিরে আসার কথা বলতে পারেননি, কোনো একটা অজানা কারণে, আমরা সেটা জানি না। কিন্তু শেখ হাসিনা, despite তার so many immediate allegation, কমপ্লেন, 3টা রিড ইলেকশন, তার বিরুদ্ধে বলা হচ্ছে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়েছে, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি হয়েছে, তিনি করেছেন, এগুলো বলা হচ্ছে। তিনি কিন্তু সাহসিকতার সাথে বলে ফেললেন যে আমি ডিসেম্বরেই ফিরে আসবো। এই যে ডিসেম্বর বলার সাথে সাথেই আপনি দেখবেন বাংলাদেশে একটা ব্যাপক রদবদল শুরু হয়ে, একটা টালমাটাল শুরু হয়ে গেছে, একটা পলিটিক্যাল ভাইব্রেশন শুরু হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ। প্রথম, মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত দলকে ডাকলেন তার বাসায়, আই মিন তার প্যালেসে, এবং সবাইকে খাওয়ালেন, সবাইকে এক হওয়ার কথা বললেন। ছোট ছোট দলগুলো যেগুলো তার আগে কোনো ভিত্তি ছিল না বা অস্তিত্ব ছিল না, তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গুরুত্ব পাওয়া শুরু করলো, অনেকে মন্ত্রীও হতে পারে। দ্বিতীয় হচ্ছে সার্জিও গোরা আসলেন। হুম। ওনার আসাটার কয়েকটা অবজারভেশন আমার নিজস্ব। উনি আমার জানা মতে জামাত ইসলামীর সাথে দেখা করেননি, এটা আমি কোনো সঠিক প্রশ্ন পেলাম না। হুম। একজন প্রতিনিধি আসলেন, সরকারি দলের প্রধান মিনিস্টারের সাথে কথা বললেন, প্রোটোকল অনুযায়ী তিনি সব সময় বিরোধী দলের সাথে কথা বলেন, তিনি বিরোধী দলের সাথে কোনো কথা বললেন না। দুই, তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললেন, কথা বলার পরে সাথে সাথে দীনেশ ত্রিবেদীর সাথে কথা বললেন, এবং দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলার পরে দীনেশ ত্রিবেদীর সাথে সাথে চলে গেলেন দিল্লি, নরেন্দ্র মোদীর সাথে কথা বললেন। নরেন্দ্র মোদীর সাথে কথা বলার পর আমার ধারণা উনি আবার সার্জিও গোরকে মতামত দিলেন, এবং সার্জিও গোর সেটা নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে কথা বললেন। সেখানে আলাপ কি হয়েছে আমরা জানি না, এবং কখনো জানতেও পারবো না। এবং এরপরেই আমরা দেখলাম রয়ের চিফ আসলেন, এটা অফিসিয়াল রুটিন হুম। হতে পারে। হুম। চিফ আসলেন, দীনেশ ত্রিবেদীর সাথে প্রাইম মিনিস্টারের অন্তরঙ্গ আলোচনা হলো, এবং সেই আলোচনা করেও উনি সাথে সাথে দিল্লি চলে গেলেন। অর্থাৎ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশকে পাঠানো হয়েছে পিএম টু পিএম নেগোসিয়েশনের জন্য। এখানে আর কোনো লেয়ার রাখা হয়নি, আর কোনো লেয়ার নাই। এবং আমি মনে করি দীনেশ ত্রিবেদীর অনেক আলোচনার মধ্যে আওয়ামী লীগ কিভাবে রিভাইভ হবে, এক আওয়ামী লীগ বা এক শেখ হাসিনা ইস্যুতেই তো ভারত বাংলাদেশ রিলেশন পুরোপুরি নির্ভর করে না, করা উচিত না। কিন্তু যেহেতু এতগুলো ফ্যাক্টর তারেক জিয়াকে নিয়ে কাজ করেছে এক সময়, আমরাও করেছি, আমরাও চেয়েছি ভোট হোক, বিএনপি আসুক, আসতেছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হোক তারেক জিয়া। কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল উনি আসার পরে প্রথম অধিবেশনেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার যে আদেশটি, সেটি উনি বাতিল করে দেবেন, অথবা যে অর্ডিন্যান্স মূলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ওই অর্ডিন্যান্সটা র্যাটিফাই করবেন না। যদি ওই অর্ডিন্যান্সটা উনি র্যাটিফাই না করতেন, তাহলে আওয়ামী লীগ বাই ডিফল্ট রিভাইভ করতো, কোনো পলিটিক্যাল ব্লেমও আসতো না। হি মিস দ্য বাস। বিএনপি একটা অসাধারণ পলিটিক্যাল চান্স, টার্ন হুম। কিন্তু নিজের হাতে বিএনপির নষ্ট হাতে এই করে। সুযোগটা, চান্সটা কি ছিল? আপনি বলছেন চান্স। কারণ তাদের উপরে অনেক প্রেশার ছিল, বিরোধীদের একটা প্রেশার ছিল, আন্দোলনের একদম মুখ্য শক্তি যারা, তাদের একটা চাপ ছিল, যারাও রাজনীতিতে এই সময় খুব সক্রিয় বা সরব। ফলে তাদের হাতে আসলে এত চাপের মুখে তাদের আসলে সম্ভব কি করে? আর তাদের নিজস্ব ঘাও তো আছে। আ এই বর্তমান প্রধানমন্ত্রী, তাকে ওই সময় একরকম গণমাধ্যমে, একরকম না, পুরোপুরি নিষিদ্ধ করে রাখা হয়েছিল। আদালতের রায় ছিল তিনি, তার কথা প্রচার করা যাবে না। তিনি দেশে ফিরে আসতে পারছিলেন না। এরকম একটা অবস্থায়। ফলে তারও তো নিজস্ব উম মানে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদ। তার মা 2 বছর জেলে ছিলেন, তার ভাই মারা গেছেন, তিনি 16 বছর ইসরায়েলে ছিলেন, 2 বছর ওই সময় নির্যাতিত ছিলেন। কিন্তু শপথ নেয়ার পরে দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্বের বাইরে আর কোনো কিছু মাথায় রাখা উচিত না। এটাই তো শীর্ষ রাজনীতিবিদের কাজ। বঙ্গবন্ধু বলেছিলেন না, আসেন সবাই বাংলাদেশ গড়ি, সবাইকে সাধারণ ক্ষমা দিয়ে দিয়েছিলেন না। বঙ্গবন্ধুকে সাধারণ ক্ষমা দেওয়ার পরে আমাদের জাতীয় পার্টির কাজী জাফর তাকে গিয়ে বললেন, আপনি এটা কি করছেন, আপনি তো ভুল করছেন, ওরা তো আপনাকে মারবে। তখন বঙ্গবন্ধু বলল যে আমাদের দেশটা কোনো
আমেরিকা ভারতের মতো বহুজাতিক দেশ না। আমরা একটা জাতির দেশ, একই রকম খাবার খাই, আর একই বাড়িতে কেউ করে মুসলিম লীগ, কেউ করে জামাত, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে কমিউনিস্ট পার্টি। তুমি কার বিচার করবা? কার দ্বারা কার বিচার করবা? দেশটা তো বাঁচাতে হবে, দেশ শান্তিতে আনতে হবে। ঠিক ওই পজিশনে ছিলেন তারেক জিয়া। ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ এক্সপেক্ট করছিল তারেক জিয়া আওয়ামী লীগ রিভাইভ করবে। ক্যান ইমাজিন দ্যাট? কত হুম। বড় একটা অথরিটি, মোরাল জনাব প্রাইম মিনিস্টারের কাছে চলে আসছিল, কিন্তু উনি ইল অ্যাডভাইসড হয়ে ওই সুযোগটা নিলেন না। আপনি এখন চাপের কথা বলছেন, এখন চাপের কথা যদি বলেন, চাপ তো এখনো আসবে, আরো বেশি চাপ আসতে পারে। আপনি জামাত এনসিপির চাপে একটা পজিটিভ পলিটিক্স কে অ্যাভয়েড করলেন, আপনার দেশ চালাবেন কিভাবে? দেশ চালানোর চাপ আসবে না? বেতন দেওয়ার চাপ আসবে, চাকরির চাপ আসবে, ফরেন ইনভেস্টমেন্ট আসবে না, বর্ডার ক্রাইসিস হবে। আওয়ামী লীগ একটা যথেষ্ট শক্তিশালী দল, তারা যদি কনস্ট্যান্ট ডিস্টার্ব করে, সেই চাপ আপনি সামলাবেন কিভাবে? আর কি করবেন? 1 লক্ষ আওয়ামী লীগ মেরে ফেলবেন? 1 কোটি আওয়ামী লীগ মেরে ফেলবেন? 10 কোটি আওয়ামী লীগ, 3 কোটি আওয়ামী লীগকে জেলে নেবেন? এটা তো কোনো রাষ্ট্র পরিচালনার থিওরি হতে পারে না। এটা এটা সলিউশন করেই ওনাকে নতুন গভর্নমেন্ট চালাতে হতো। এই সলিউশন না করে উনি ফ্যামিলি কার্ড, কৃষক মানে বিএনপি কৃষক কার্ড, প্রবাসী কার্ড বা অন্য যত কার্ডই দিক, দেশ চালাতে হোঁচট খেতে হবে বিএনপিকে। পলিটিক্যাল সলিউশন না করে কোনো ইকোনমিক ড্রাইভ দিলে এটা কার্যকর হবে না, কোনো ইকোনমিক ড্রাইভ ইফেক্টিভ হবে না।